আজকে আপনাদের সাথে এমন একটি জায়গা নিয়ে কথা বলবো যার সাথে বেশ কয়েকটি ইন্টারেস্টিং শব্দ জড়িয়ে আছে। জিডিপি, ওবিসিটি বা স্থূলতা, আর বার্ড ড্রপিংস বা পাখির বিষ্ঠা। আপনি এখন যে ছোট্ট গোলাকৃতিটা দেখতে পাচ্ছেন এটা সেই দেশেরই মানচিত্র। দেশের আয়তন মাত্র 21 বর্গ কিলোমিটার। আরও অবাক করা ব্যাপার হচ্ছে মাত্র 21 বর্গ কিলোমিটার এই দেশের জিডিপি পার ক্যাপিটা 1970 সালের পরবর্তী সময়ে ছিল সারা পৃথিবীর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ, যার উপরে তখন কেবলমাত্র সৌদি আরব অবস্থান করছিল। তাহলে আজকের দিনে এই দেশটাকে খুব বেশি মানুষ চেনে না কেন, আর চিনলেও এটা নিয়ে ততটা কথা হয় না কেন? সেটার কারণ এর ডাউনফল। তো বলা হয়নি এই দেশটার নাম হচ্ছে নাউরু। আজকের ভিডিওতে কথা হবে এই নাউরু কিভাবে একসময় পৃথিবীর সব থেকে ধনী দেশগুলোর তালিকায় নিজেদের নাম লেখালো, সেখান থেকে আস্তে আস্তে নেমে কিভাবে আজকে একটা মধ্যম আয়ের দেশে পরিণত হলো, আর তাছাড়াও পৃথিবীর সব থেকে মোটা মানুষের দেশ সহ আরও কী কী জড়িয়ে আছে এই দেশের সাথে সেগুলো নিয়েই। সো হ্যালো, আমি লাবিদ রাহাত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। শুরুতে চলুন দেখি চারিদিকে সাগরের মাঝে এমন একটি দ্বীপের সৃষ্টিটা কেমন ছিল। প্রশান্ত মহাসাগরে অসংখ্য ছোট ছোট দ্বীপ অঞ্চল রয়েছে যেগুলোতে হাজার বছর আগে মানুষ পৌঁছানোর আগে কেবলমাত্র পাখিরা বসবাস করত। তারা সেখানে সুন্দর মতো জন্ম নিত, খেত আর বিষ্ঠা উৎপাদন করত। খুব বেশি ভালোভাবে বলা হয়ে গেল না? ওয়েল, দে ইউজ টু ইট অ্যান্ড শিট, যদি সিম্পলিফাই করি আর কি। তো এই অঞ্চলগুলোতে বৃষ্টি অনেক কম হওয়ার কারণে এই বিষ্ঠা রোদে শুকিয়ে বছরের পর বছর ধরে শক্ত পাথরে পরিণত হয়। সেখান থেকে এই দ্বীপগুলোর আয়তনও বড় হতে থাকে, আর এই কারণে প্রশান্ত মহাসাগরে এমন অনেক দ্বীপই দেখা যায়। এখন আপনারা হয়তো অনেকেই এই দ্বীপগুলো নিয়ে গল্প শুনেছেন জনি হ্যারিসের এই ভিডিওটা থেকে, কিন্তু সেই ভিডিওতে বলা দ্বীপগুলোর সাথে আজকের দেশ নাউরুর একটা কিন্তু বড় পার্থক্য রয়েছে। ওই ভিডিওর মূল ভাব ছিল কিছুটা এমন যে এই পাখির বিষ্ঠা শুকিয়ে যে গুয়ানো তৈরি হয় সেগুলো মানুষ তাদের কৃষিকাজের সার হিসেবে ব্যবহার করার জন্য ওই দ্বীপগুলোর নিয়ন্ত্রণ নেয়। কিন্তু আমাদের এই নাউরুর ক্ষেত্রে এই গল্পটা আরো পুরাতন। প্রথমত, পাখির বিষ্ঠা রোদে শুকিয়ে হাজার বছর ধরে গুয়ানো তৈরি করে, কিন্তু আরো অনেক বছর পার হয়ে গেলে সেখান থেকে তৈরি হয় পাথর, আর তার উপরে আবার মাটির লেয়ার পড়ে সেখানে গাছপালা পর্যন্ত জন্ম নেয়। নাউরু হচ্ছে ঠিক এমনই একটি দ্বীপ, আর এটার কারণে এর ভূগর্ভে যে ফসফেট রক পাওয়া যায় সেখান থেকে সরাসরি পাওয়া যায় ফসফরাস, যেটা দিয়ে গুয়ানোর মতো সার তো তৈরি করা যায়, আর এছাড়াও এখান থেকে আসে ফসফরিক অ্যাসিড, যেটা আপনারা জানেন ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ফার্মাসিউটিক্যালস, কসমেটিক্স, এমনকি ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতেও দরকার হয়। তার মানে হয়তো বুঝতেই পারছেন এই প্যাসিফিক অঞ্চলে অন্যান্য যে দ্বীপগুলোর কথা জনি হ্যারিস তার ভিডিওতে বলেছিল তার সাথে নাউরুর মূল পার্থক্যটা কোথায়। আর এটার কারণে কিন্তু নাউরুর ডিমান্ড এর আশেপাশে অন্যান্য দ্বীপগুলো থেকে অনেক বেশি। কিন্তু এই দ্বীপটির এই গুরুত্ব মানুষ আবিষ্কার করে অনেক দেরিতে। 1901 সালে স্যার অ্যালবার্ট ফুলার নামক একজন প্রথম আবিষ্কার করেন যে এই দ্বীপের মোট 80% অঞ্চলই তৈরি ফসফেট দিয়ে। আর তারপরই এখানে নজর দেয় আমাদের একদম পরিচিত লোভী বন্ধু গ্রেট ব্রিটেন। সে সময় এই দ্বীপ ছিল একটা জার্মান কলোনি। 1906 সালে প্যাসিফিক ফসফেট কোম্পানি গঠন করে ব্রিটিশরা জার্মানদের সাথে এগ্রিমেন্টে যায় এবং নাউরু থেকে ফসফেট মাইনিং করা শুরু করে। তারপর থেকেই এই কোম্পানি নাউরু থেকে প্রায় কয়েকশো টনের উপরে ফসফেট মাইনিং করে। কিন্তু এর কিছুদিন পরেই শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ, আর তখন একদম পাশে থাকা অস্ট্রেলিয়া জার্মানির কাছ থেকে নাউরু দখল করে নেয় এবং এই দ্বীপকে তাদের অফশোর মাইনিং সাইট হিসেবে ঘোষণা করে। আর 1920 সালের পরবর্তী সময়ে এই দ্বীপ থেকেই অস্ট্রেলিয়া প্রতি বছর প্রায় 2 লাখ মেট্রিক টন ফসফেট মাইনিং করেছিল, আর মাত্র 2 দশকের মাঝেই এই নম্বরটা হয়ে যায় তার 4 গুণ। আর সেই মাইনিং করা ফসফেট অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং তাদের অ্যালাই গ্রেট ব্রিটেন পাচ্ছিল সারা দুনিয়ার গড় দামের থেকে অনেক কমে। কিন্তু এরপরই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান নাউরু দখল করে ফেলে, আর সেই সময় যুদ্ধের কিছু বছরের জন্য এখানে ফসফেট মাইনিং বন্ধ থাকে। এমনকি এ সময় জাপানিরা নাউরুর যে সাধারণ জনগণ ছিল তাদের উপরই গণহত্যা চালায়। এটার ভয়াবহতা এতটাই বেশি ছিল যে জাপান যখন যুদ্ধ শেষে এই দ্বীপ ছেড়ে চলে যায় তখন মাত্র 600 জন বাসিন্দা ছিল এখানে। যুদ্ধ শেষে জাতিসংঘ এই দ্বীপকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর যুক্তরাজ্যের ট্রাস্টিশিপে দেয়, আর তারা পুনরায় এখানে মাইনিং শুরু করে। পরবর্তী বছরগুলোতে এখান থেকে ফসফেট এক্সপোর্টের পরিমাণ আরও বাড়তে থাকে, আর 1968 সালে এই দ্বীপের স্বাধীনতা পাওয়ার আগে 1901 থেকে সেই পর্যন্ত প্রায় 35 মিলিয়ন টন ফসফেট এখান থেকে মাইনিং করা হয়। কিন্তু তারপরেও এখানে মোট ফসফেটের প্রায় 3/2 তখনও ছিল রিপাবলিক অফ নাউরু সরকারের কাছেই। তখন সরকার সিদ্ধান্ত নেয় বাকি থাকা ফসফেটগুলো তুলে ফেলে রপ্তানি করার, আর সেই অনুযায়ী আবারও মাইনিং চলতে থাকে। আর এবার স্বাধীন হওয়ার ফলে এর থেকে নাউরু সরাসরি ধনী হতে থাকে। 1975 সালে নাউরুর ফসফেট রয়্যালটি ট্রাস্টের মূল্য হয় $1 বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার্স। এমনকি এ সময়ে এখানে জিডিপি পার ক্যাপিটা ছিল সারা বিশ্বের মাঝে দ্বিতীয়, যার উপরে ছিল কেবল সৌদি আরব। যদিও এই বিষয়টা আসলে যতটা বড় মনে হচ্ছে ততটা বড় কিন্তু না,
কারণ জিডিপি পার ক্যাপিটাল হিসাব করার সময় খেয়াল রাখবেন এই দ্বীপরাজ্যের জনসংখ্যা কিন্তু অনেক কম। তো এরকম ক্রেজি রিচ আমরা যেটাকে বলি, এর কারণে কিন্তু নাউরুর সাধারণ মানুষের জীবনযাত্রার মান অনেক বেড়ে যায়। সরকার সব নাগরিকের ইনকামের ওপর কোনো ট্যাক্স নেওয়া বন্ধ করে দেয়, যেহেতু ফসফেট থেকে তাদের প্রয়োজনের তুলনায় অনেক বেশি ইনকাম সে সময় আসছিল। এছাড়াও সবার জন্য শিক্ষা ফ্রি করে দেওয়া হয়, আর তাছাড়াও প্রায় সব নাগরিকেরাই পারিবারিকভাবে ফসফেট মাইনিং অঞ্চলে জমি থাকার কারণে একটা বসে বসে ইনকাম করার পথ পেয়ে যায়। প্রথমত এখানে প্রকৃত নাগরিকরা আস্তে আস্তে কাজ করাই ছেড়ে দেয়, আর মাইনগুলোতে চায়না থেকে আসা প্রবাসী শ্রমিকেরাই কাজ করতে থাকে। প্রায় সবাই আস্তে আস্তে এরপর স্পোর্টস কার কিনতে থাকে, যদিও এই দ্বীপের মূল যে রাস্তা ছিল সেটা ঘুরে আসতে এইসব কার দিয়ে প্রায় মাত্র 20 মিনিটের মতো লাগতো। আর সব থেকে অদ্ভুত আর একটা বিষয় হচ্ছে, সেই সময় একজন পুলিশ চিফ নাকি একটা ল্যাম্বরগিনি পর্যন্ত ইম্পোর্ট করে, যদিও পরবর্তীতে দেখা যায় এই পুলিশ চিফ অতিরিক্ত মোটা হওয়ার কারণে সেই ল্যাম্বরগিনির ড্রাইভিং সিটেও পর্যন্ত ঢুকতে পারে না। অর্থাৎ দ্য পুলিশ চিফ ওয়াজ ওভারওয়েট। তো এই ওভারওয়েট, অবিসিটি বা স্থূলতা নাউরুর মানুষদের অন্যতম একটা সমস্যাও হয়ে দাঁড়ায়। এমনকি এখনও যদি আপনি গুগল করেন ওয়ার্ল্ডস মোস্ট অবিস কান্ট্রি, তাহলে নামটা আসবে কিন্তু নাউরুরই। তার মানে বোঝেন সেই স্বাধীনতার পর থেকে মোটামুটি 80s-90s পর্যন্ত নাউরু অলস মানুষদের জন্য পুরো একটা স্বর্গ ছিল। কিন্তু যেই সোর্সের উপর নির্ভর করে তারা এই স্বর্গ তৈরি করেছিল সেটা কিন্তু অফুরন্ত ছিল না, যেটার ফলাফল যা ভাবছেন সেটাই। 1980-র পর থেকে প্রতি বছর একটু একটু করে রপ্তানি করা ফসফেটের পরিমাণ কমতে থাকে, আর তাদের এই সময় অন্য কোনো ইন্ডাস্ট্রি তৈরি হয়নি এই ফসফেট ইন্ডাস্ট্রি ছাড়া। তাছাড়াও যেখানে পুরো দুনিয়ায় বেকারত্বের হার মাত্র 5-6% মধ্যেই থাকে, সেখানে নাউরুর শতকরা 30% মানুষই বেকার বা মোটামুটি স্বেচ্ছাই বেকার। আর এর সাথে আছে ওবিসিটি, এবং ওবিসিটির কারণে তৈরি হওয়া বিভিন্ন রোগ। ফসফেটের পরিমাণ কমে যেতে থাকলে তারা নিজেদেরকে ট্যাক্স হেভেন হিসেবে ঘোষণা করে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চায়, কিন্তু পরবর্তীতে এটা রাশিয়ান মাফিয়াদের মানি লন্ডারিং স্বর্গে পরিণত হলে ইউএস এর হস্তক্ষেপে তারা এটাও বন্ধ করতে বাধ্য হয়। 2001 সাল থেকে তারা উপায় না পেয়ে অস্ট্রেলিয়াকে তাদের দেশে একটা ডিটেনশন সেন্টার খোলার অনুমতি দেয়, যেখান থেকে মোটামুটি একটা আয় তারা করে থাকে। আর আগে যে বিলাসবহুল জীবনযাত্রার কথা বললাম সেটার কারণে তারা প্রায় সব খাবারই বাইরে থেকে রপ্তানি করত, আর পরবর্তীতে যখন তাদের আয় কমে যায় এটা কিন্তু আর আগের মতনও করা যাচ্ছে না। কিন্তু অন্যদিকে প্রায় 100 বছর ধরে এই ছোট্ট দ্বীপ থেকে প্রায় 1,592 টন ফসফেট তুলে আনার কারণে এই দেশের প্রায় 80% জমি কৃষির জন্য এমনকি মানুষের বসবাসের জন্য অযোগ্য হয়ে ওঠে। এ কারণেই এই নাউরু সম্পর্কে খুব প্রচলিত একটা প্রবাদ হচ্ছে, দিস ইজ দ্য কান্ট্রি দ্যাট এইট ইটসেলফ। তো আজকের ভিডিওতে ব্যবহার করার সোর্সগুলো পেয়ে যাবেন অ্যাজ ইউজুয়াল ডেসক্রিপশন বক্সেই। তো আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড টাইম, গুড বাই।